তোমাদের সকলকে স্বাগত জানাই দ্য আইকিউ বুস্টার আরেকটি নতুন ভিডিও। তো যেমন আমি বলেছিলাম আজকের ভিডিওটা হবে দিল্লি সালতানাতের উপর। তো প্রিভিয়াস ক্লাসে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেখেছি বা যে সমস্ত ক্লাসগুলো করেছি সেটা ছিল লাস্ট আমাদের যে 1206-এর আগে, কত 1206 সালের আগে। এই 1206 সাল কেন ইম্পর্টেন্ট? কারণ এই 1206 সাল থেকে দিল্লি সালতানাতের সূচনাকাল হিসাবে ধরা হয়। এই 1206 সালের আগে থেকে আমাদের যে সমস্ত কিছু যা ছিল, মগধের উত্থান থেকে শুরু করে মগধের পতন, যাই বলো, তারপরে সংগ্রামকাল, সব আমাদের কিন্তু কমপ্লিট। এবার আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হবে দিল্লি সালতানাত। এই দিল্লি সালতানাতের সূচনা পর্ব কোথা থেকে সেটা একটু তোমাদের বলি। এই দিল্লি সালতানাত মূলত উত্থান হয় 1206 সালে। কত সালে? 1206 সালে। এবং এটা চলে হচ্ছে গিয়ে 1526 অবধি, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধের আগে অবধি। এবার এই দিল্লি সালতানাতে বিভিন্ন বংশ কিংবা বিভিন্ন ডাইনাস্টি পরপর ভাবে আসে এবং তারা শাসন করতে থাকে। তো দিল্লি সালতানাত বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ভারতের উপর যে সমস্ত মুসলিম অ্যাটাকার্সরা এসেছিল বা মুসলিম অ্যাটাক যেটা হয়েছিল ভারতে, সেটা কয় পর্যায়ে হয়েছিল, কেমনভাবে হয়েছিল এবং তার ফলাফল কি হয়েছিল। তো প্রথমে বলে দেখি যে মুসলিম অ্যাটাকস কি? মুসলিম অ্যাটাকস, এই মুসলিম অ্যাটাকস 4 পর্যায়ে হয়। কয় পর্যায়ে? 4। প্রথমে আসে হচ্ছে গিয়ে মোহাম্মদ কাসিম। প্রথমে আসে মোহাম্মদ কাসিম, তারপর আসে হচ্ছে মেহমুদ, তারপর আসে মোহাম্মদ ঘুরি, আর লাস্টে আসে বাবর। লাস্টে আসে বাবর। 4 পর্যায়ে ভারতে মুসলিম অ্যাটাক হয়। সবার প্রথম মুসলিম অ্যাটাকার্স যিনি এসেছিলেন সে এসেছিল হচ্ছে গিয়ে মোহাম্মদ কাসিম। এই 4 পর্যায়ের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে এই 4 পর্যায়ের যে মুসলিম আক্রমণ, এটা কিন্তু 4 পর্যায়েই তোমার বারংবার খুব বিধ্বংসী আক্রমণ ছিল। মোহাম্মদ কাসিম, মেহমুদ অর্থাৎ গাজনী, মেহমুদকে সম্পূর্ণ নামে ডাকা হয়েছে গজনীর সুলতান মেহমুদ। তো সুলতান যে পদবিটা, এই সুলতান পদবিটা মূলত আফগানিস্তান থেকে ভারতে কিন্তু এসেছে। এই গজনীর সুলতান মেহমুদ, গজনী হচ্ছে আফগানিস্তানের একটা জায়গা, এই জায়গাতে সুলতান বা রুলার ছিলেন হচ্ছে গিয়ে মেহমুদ, তিনিও কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। সেমভাবে মোহাম্মদ ঘুরিও কিন্তু হি অলসো বিলংড টু আফগানিস্তান। আফগানিস্তান থেকে সে ভারতে আক্রমণ করতে এসেছিল। আমাদের এর মধ্যে প্রথম মুসলিম আক্রমণ যেটা ছিল সেটা করেছিল মোহাম্মদ কাসিম। মোহাম্মদ কাসিম কিন্তু যদি বলা যায় যে যদি প্রশ্ন আসে বিভিন্ন চাকরির পরীক্ষা কিংবা কোনো স্টেট বোর্ডের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে ভারতে প্রথম মুসলিম অ্যাটাক কে করে, হু ওয়াজ দ্য ফার্স্ট রুলার হু অ্যাটাকড ইন্ডিয়া, কি হবে? মোহাম্মদ কাসিম। মোহাম্মদ কাসিম কিন্তু প্রথম ভারত আক্রমণ করেছিলেন অ্যাজ আ মুসলিম, প্রথম মুসলিম অ্যাটাকার। কারণ বলা যেতে পারে যে ভারতে কিন্তু এর আগে কোনো জায়গায় সেরকম আমরা মুসলমান শাসক দেখতে পাইনি, ইভেন বলা যেতে পারে ছিলই না। কিন্তু মুসলিম অ্যাটাকের পর কিন্তু ভারতে সেই পরিমাণে মুসলিমদের যে কি বলা যেতে পারে জনসংখ্যা বা আধিপত্য, সেটা কিন্তু ক্রমান্বয়ে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। মোহাম্মদ কাসিম ছিল প্রথম মুসলিম অ্যাটাকার যে ভারতে এসেছিল এবং ভারতে প্রথম অ্যাটাক করেছিল। এই 3 পর্যায়ে, আমি বাবর বাদ দিয়ে এই 3 পর্যায়কে যদি আমি একটা পর্যায়ে রাখি, এরা 3 জনেই কিন্তু ভারতে এসেছিল কেবলমাত্র সোনা দানা লুট করার জন্য। কিন্তু এরা কিন্তু কেউই ভারতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার জন্য আসেনি। এরা কেউই কিন্তু ভারতে স্থায়ী বসবাস স্থাপন করার জন্য আসেনি। কেবলমাত্র বাবর এসেছিল ভারতে, কারণ ওর থাকার কোনো জায়গা ছিল না। কারণ আফগানিস্তান হচ্ছে এমন একটা জায়গা যে সেই জায়গাটা এত একটা হচ্ছে দক্ষিণ ভারত অর্থাৎ নর্মদা নদীর দক্ষিণ দিক পিছন দিকে, আর একটা হচ্ছে আফগানিস্তান। এই দুটো জিওগ্রাফিক্যাল কন্ডিশন এতটা বাজে যে এখানে কোনো একটা রুলার যদি যেত, অপর কোনো রুলার ঠিক কোনো চান্স পেয়ে তাদেরকে কিন্তু সিংহাসনচ্যুত করতো। এটা ছিল মেন। তো এই 3 পর্যায়ের যে মুসলিম আক্রমণ হয়, এই 3 পর্যায়ের মুসলিম আক্রমণ কিন্তু মূলত ভারতের সোনা দানা সম্পদ লুট করার জন্য হয়েছিল। কিন্তু বাবর কিন্তু ভারতে থাকার জন্য এসেছিল, কিন্তু কারণ ওর কাছে কোনো জায়গায় ছিল না থাকার। তো প্রথমে আমরা দেখি কি মোহাম্মদ কাসিম ভারত আক্রমণ করে।
মোহাম্মদ কাসিম অ্যাজ এ মুসলিম প্রথম ভারত আক্রমণ করেন, এবং যেটা মনে রাখার বিষয়, আমাদেরকে মনে রাখতে হবে, তিনি একটা কর চালু করেন, অর্থাৎ জিজিয়া কর। জিজিয়া কর, এই জিজিয়া করটা কি? কোনো মোহাম্মদ কাসিম একজন মুসলিম, এই মুসলিমরা যখন ভারতে আসে তখন দেখে যে সেখানে মুসলিমদের আধিপত্য কিংবা মুসলিম শাসক বলতে গেলে প্রায় নাই, জিরো। সেই সময় তিনি দেখেন যে ভারতে ইসলাম বাদে অন্যান্য ধর্মের যে ফলোয়ার্স আছে তাদের কিন্তু বেশ জনসংখ্যা বেশি। তো সেই কারণে তিনি কি করেন যে যারা অমুসলিম, অর্থাৎ যারা হিন্দু, বৌদ্ধ, ঠিক আছে, কিংবা সংখ্যালঘু খ্রিস্টান হতে পারে, জৈন, ঠিক আছে, তাদের কাছ থেকে কিন্তু একটা ধর্মকর নেওয়া চালু করে। অর্থাৎ তুমি আমার ধর্ম থেকে বিলং করো না, তুমি অন্য ধর্ম থেকে বিলং করো, ইউ আর নট আ মুসলিম, তুমি কোনো মুসলিম না, তুমি একটা অপর ধর্ম থেকে বিলং করো, সেই কারণে তোমাকে আমাকে একটা ট্যাক্স দিতে হবে। এবং এই ট্যাক্সের জন্য, এই ট্যাক্সটা যেহেতু ভারতে খুব বেশি পরিমাণে ছিল, এর বড় কারণ কি? কারণ ভারতে মুসলিমদের সংখ্যা কিন্তু এই মুসলিম অ্যাটাকের আগে তেমনভাবে ছিলই না। সেই কারণে যেহেতু ভারতে অন্যান্য ধর্মের ফলোয়ার্সরা প্রচণ্ড বেশি পরিমাণে ছিল, ফলে কিন্তু এই জিজিয়া কর থেকে মোহাম্মদ কাসিমের আয় প্রচুর পরিমাণে হতো। সেই কারণে মোহাম্মদ কাসিম কিন্তু জিজিয়া কর অন্যান্য ধর্মের উপর লাগু করে। আচ্ছা, এবার এই ধর্মর করটা তিনজন বাদে ছিল, 3 কি 4 জন, আমি বলে দিচ্ছি পরপর যে কাদের উপর থেকে এই ধর্মকর নেওয়া হতো না। প্রথমত একটা বাচ্চার কাছে নেওয়া হতো না, মানে ধরে নাও তখনকার কোনো একটা লিমিট ধরলাম, আমি ধরলাম 12 বছর, 12 বছরের নিচে বা কিংবা 15 বছরের নিচে যারা বাচ্চা কাচ্চা, তাদের কাছ থেকে জিজিয়া কর নেওয়া হবে না। সেকেন্ড যাবে মহিলাদের কাছ থেকে কিন্তু জিজিয়া কর নেওয়া যাবে না। 3 নম্বর হবে ব্রাহ্মিনস। এই ব্রাহ্মণরা কেন নেওয়া যাবে না? কারণ ব্রাহ্মণরাও কিন্তু তলে তলে মোহাম্মদ কাসিমকে সাপোর্ট করেছিল, কারণ সেই সময় ব্রাহ্মণরা ধূর্তবাজ হওয়া শুরু করেছিল, যেটা খুবই সত্যি কথা বলতে কোনো দ্বিধা করতে নাই। আচ্ছা, জিজিয়া কর এটা গেল। আরেকজন কাছ থেকে নেওয়া হতো, সেটা হচ্ছে বিকলাঙ্গ। কার কাছ থেকে নেওয়া হতো না? বিকলাঙ্গ। তো 4 জন বাদ গেল। কে? একটা হচ্ছে ব্রাহ্মিনস, একটা হলো হ্যান্ডিক্যাপ, 3 নাম্বার কে? চিলড্রেন, আর 4 নাম্বার গেল কে? ওমেন। ঠিক আছে, ব্রাহ্মণ, হ্যান্ডিক্যাপ, বাচ্চা আর মহিলাদের কাছ থেকে কিন্তু এই করটা নেওয়া হতো না। আমাদের এটাই মনে রাখতে হবে যে প্রথম ভারতে মুসলিম আক্রমণ মোহাম্মদ কাসিম কোন কর চালু করে? জিজিয়া কর, কাদের উপর কাছ থেকে নেওয়া হতো না। সেকেন্ডে আসি গাজনির সুলতান মাহমুদ। এই গাজনির সুলতান মাহমুদ ছিলেন মূলত, এই গাজনির সুলতান মাহমুদ মূলত আফগানিস্তান থেকে বিলং করেন। আফগানিস্তানের একটা জায়গা ছিল গাজনি, সেই জায়গাটার রুলার ছিলেন হচ্ছে গিয়ে গাজনির সুলতান মাহমুদ। সেখান থেকেই যে সুলতান শব্দটা পরবর্তীকালে ভারতে চলে আসে, যে দিল্লির সুলতান, যারা দিল্লি রাজা, দিল্লি সালতানাত যাকে বলছি আমরা, সেই দিল্লি সালতানাতের কিন্তু যে পদবিটা ছিল সেটাও কিন্তু সুলতান ছিল। যেমন সুলতান কুতুবউদ্দিন আইবক, সুলতান ইলতুৎমিশ, সুলতান রাজিয়া, এই নামটা তো খুব শুনেছো, সুলতান রাজিয়া, ঠিক আছে, গিয়াসউদ্দিন বালবান, কিউমার্স, কাইকুবার, নাসিরউদ্দিন আছে, ঠিক আছে, রুকুনউদ্দিন বারবাকশাহ আছে, অনেকে আছে। সবাই কি কোন পদবি ব্যবহার করত? সুলতান। এমনকি ওটা থেকে শুরু করে লোদি বংশ অবধি সবাই কিন্তু সুলতান পদবিটা গ্রহণ করত। এটা কোনখান থেকে শুরু হয়? 1206-এর পর, অর্থাৎ মোহাম্মদ ঘুরির পর। কিন্তু যে সুলতান পদবিটা সেটা কিন্তু বহুত আগে থেকেই গাজনির সুলতান মাহমুদ কিন্তু সেটাকে ইউজ করে আসছিল। কোথা থেকে এসছে? আফগানিস্তান থেকে। এই সুলতান একটা আরবি শব্দ, এর কথার অর্থ হচ্ছে দ্য রুলার বা দ্য ডিনোমিনেটর, ঠিক আছে, যে রুল করে, ঠিক আছে, যে অন্যকে দাবিয়ে রাখতে পছন্দ করে, একটা রুলার, একটা শাসককে বলা হয় সুলতান। তো গাজনির সুলতান মাহমুদ ভারতে মূলত আক্রমণ করে 17 বার। কতবার আক্রমণ করে? 17 বার। এবং এর 16তম আক্রমণ ছিল প্রচণ্ড বিধ্বংসী। এই 16তম আক্রমণে কি করে বারবার মোহাম্মদ বলছি, একটা ফ্লোতে বেরিয়ে যাচ্ছে আমার। গাজনির সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করে, কিন্তু 16তম আক্রমণ ছিল সবচেয়ে বিধ্বংসী আক্রমণ। সবচেয়ে বিধ্বংসী ছিল, কিন্তু সবচেয়ে বেশি বিধ্বংসী ছিল কি?
16তম আক্রমণ। কারণ এই 16তম আক্রমণে গজনির সুলতান মেহমুদ কিন্তু ভারতের যে বিখ্যাত শিব মন্দির, যেটা সবার একটা আশ্রয়স্থল কিংবা মানে ভাবনার আশ্রয় কেন্দ্র, আশ্রয়স্থল, সোমনাথ মন্দিরটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। কারণ সেই সময় সোমনাথ মন্দিরে এত পরিমাণে দান দক্ষিণা পড়তো, এত পরিমাণ তার ধনসম্পত্তি ছিল যে সেটা দেখে গজনির সুলতান মেহমুদ নিজের লোভ আর সামলাতে পারে না, এবং 16তম আক্রমণে চন্দ্রচূড় মন্দির কিংবা যেটা আমাদের সোমনাথ সোমেশ্বর মহাদেব মন্দির সেটাকে কিন্তু ধ্বংস করে দেয়, এবং সেখান থেকে সোনা দানা লুটপাট করে কোথায় চলে যায়, আফগানিস্তান রিটার্ন হয়ে যায়। তো এটা ছিল মেন। তো আমরা দেখলাম কি কাসিম আর মেহমুদ দুজনে আসলো ভারতে, ভারত আক্রমণ করলো এবং চলে গেল, এদের কোনো যায় আসে না। এবার যেটা আমাদেরকে মেইন মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ ঘুরি থেকে, যার থেকে সূচনা হবে দিল্লি সালতানাতের। কার? দিল্লি সালতানাত। দিল্লি সালতানাতের উত্থান শুরু হবে আমার মোহাম্মদ ঘুরি থেকে। এই মোহাম্মদ ঘুরি কিন্তু ভারতে প্রাথমিক পর্যায়ে যে মনোভাব নিয়ে এসেছিল সেটা ছিল সম্পূর্ণ কীরকম, যে আমি ভারতে আসব, লুটপাট করব, চলে যাব, আমি কিন্তু পরবর্তীকালে ভারতে আমার কোনো থাকার প্ল্যান নাই। মোহাম্মদ ঘুরি মূলত 18 বার ভারত আক্রমণ করে। কতবার? 18 বার। এটা 17টা মনে রাখবে, এটা আগে 17, এটা পরে, এটা 18। তো কতবার আক্রমণ করে? মেহমুদ 17 বার, আর মোহাম্মদ ঘুরি আক্রমণ করে 18 বার, কিন্তু 17 বার পরাজিত হয়। 17 বার পরাজিত হয়। কেন 17 বার পরাজিত হয়? এবার যদি আমি একটু ভারতের ম্যাপটা লক্ষ্য করি, আমি একটু সাইডে করছি, ঠিক আছে, আমি দিল্লি সুলতানেরটা বাদ দিলাম। কতবার আক্রমণ করে? 18 বার। কিন্তু এবার আমি একটু ভারতের এটা দেখি, এই জায়গাটা আমাদের কি? রাজস্থান। রাজস্থান আছে, হরিয়ানা আছে, আর এই জায়গাটা দিল্লি, ঠিক আছে। এই রাজস্থানের সময় এই রাজস্থানের জায়গাটা, এই জায়গাটা কি? রাজস্থান। আর এই জায়গাটা দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ বলছি, উত্তরাখণ্ড আছে, এই সমস্ত জায়গায় দিল্লি টিল্লি নিয়ে একটা পাশাপাশি রাজ্য আছে। এই জায়গাটা রাজস্থানে কিন্তু সেই সময় শাসন করত চৌহান বংশ। কোন বংশ? চৌহান। এবং এখানকার রাজা ছিলেন হচ্ছে পৃথ্বীরাজ চৌহান কিংবা পৃথ্বীরাজ চৌহান দ্য থার্ড, যাকে কি মূলত পৃথ্বীরাজ চৌহান তৃতীয়, কিন্তু ওকে আমরা পৃথ্বীরাজ চৌহান নামেই ডাকি বা পৃথ্বীরাজ চৌহান নামেই চিনি। কারণ এর আগে যে সমস্ত পৃথ্বীরাজরা এসেছিলেন তারা কিন্তু সেরকম কৃতিত্ববান ছিলেন না, কিন্তু যেরকমভাবে পৃথ্বীরাজ তৃতীয় বা তৃতীয় পৃথ্বীরাজ যেমনভাবে তার দক্ষতা পারদর্শিতার পরিচয় দিয়েছেন, সেটার জন্য তার নামের সাথে কোনো তৃতীয় আমরা যোগ করি না, তাকে আমরা ডাইরেক্ট চলি যে চৌহান বংশের গর্ব হচ্ছে গিয়ে পৃথ্বীরাজ চৌহান। এবং বলেছিলাম মোহাম্মদ ঘুরি কোথা থেকে আসতো? আমাদের আফগানিস্তান থেকে। তো এই জায়গাটা আমি পাকিস্তান ধরলাম, আর এই জায়গাটা আফগানিস্তান। তো আফগানিস্তান থেকে যদি ভারতে আসে, অবভিয়াসলি মানে কোনখান থেকে আসবে? পাকিস্তান হয়ে আসবে, কারণ উত্তরে সুবিশাল হিমালয় পর্বত, তাই কি না? আর আমরা জানি যে আফগানিস্তান আর পাকিস্তানের মাঝখানে একটা পর্বত আছে। আফগানিস্তান আর পাকিস্তানের মাঝখানে কি আছে? একটা পর্বত আছে। এই পর্বতটার নাম কিন্তু হিন্দুকুশ পর্বত। এই হিন্দুকুশ পর্বতের একটা গিরিপথ আছে, এর নাম হচ্ছে খাইবার গিরিপথ। এই গিরিপথের মাধ্যমে কিন্তু কে হয়? এই গিরিপথের মাধ্যমেই কিন্তু আলেকজান্ডার দি গ্রেট 326 খ্রিস্টপূর্বাব্দে, কত? 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আসেন ভারত জয় করার জন্য। সেই সময় মগধ সিংহাসনে কে বসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য ভারতে আসেন। তিনি যে গিরিপথের মাধ্যমে আসছেন তার নাম হচ্ছে খাইবার গিরিপথ। গিরিপথ কি? গিরি অর্থ পাহাড়, গিরি অর্থ কি? পাহাড়, এবং পাহাড়ের মাঝখান দিয়ে যে সরু রাস্তা বা যে রাস্তাটা যায় তাকে বলে গিরিপথ। তো দুটি পাহাড়ের মাঝখানের যে রাস্তাটা তাকে কিন্তু গিরিপথ বলে। এই গিরিপথ কিন্তু বা পাহাড় কেটে যে রাস্তা সেটাকেও কিন্তু এখন গিরিপথ বলছে। তো গিরিপথ পেরিয়ে কিন্তু কোন গিরিপথ? খাইবার গিরিপথ। এই খাইবার গিরিপথ পেরিয়ে কিন্তু তিনি ভারতে আসেন, এবং ভারতে এসে তিনি কিন্তু ভারত জয় করার স্বপ্ন দেখেন। কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সেই সময় মগধের সিংহাসনে এমনভাবে দক্ষতার সাথে বসেছিলেন যে তিনি কিন্তু সেটা পারেন না করতে, এবং ভারত জয় না করেই, ভারত জয় করার স্বপ্ন অসম্পূর্ণ রেখেই আলেকজান্ডার দি গ্রেট ফিরে যান, এবং ব্যাবিলনে তার মৃত্যু হয় ঠিক 3 বছর পর 323 খ্রিস্টপূর্বাব্দে।
সেই রকমভাবেই যে যখন আফগানিস্তান থেকে তিনি এসেছিলেন, সেখানেও কিন্তু যখন ধীরে ধীরে, আমি কত কথা বলছি, 326 খ্রিস্টপূর্বাব্দে তখন একটা গিরিপথ খাইবার, কিন্তু এই সময় তো আরও ধীরে ধীরে মানুষ উন্নত হয়েছে, আরও তো গিরিপথ হয়েছে। তো এইরকমভাবে বিভিন্ন গিরিপথ অবলম্বন করে, বিভিন্ন গিরিপথের মাধ্যমে মোহাম্মদ ঘুরির যে সেনা বা সেনার টুকরোটা সেটা কিন্তু ভারতের দিকে অগ্রসর হয়। কিন্তু একে 17 বার পরাজিত করে দেয় আমাদেরকে পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহানের সাথে আরেকজন তার বন্ধু ছিল, তার নাম হচ্ছে জয়চন্দ্র বা জয়চাঁদ। জয়চন্দ্র বা জয়চাঁদ এই দুজনে মিলে 17 বার কিন্তু মোহাম্মদ ঘুরিকে আটকে দেয়। এই 17তম আক্রমণ, যে মোট 18 বার আক্রমণ করে, তো এই 17তম আক্রমণ কত সালে হয়? 1191 সালে। কত সালে হয়? 1191, 1911 না, 1191 সাল। একে বলা হয় দ্য ফার্স্ট ব্যাটেল অফ তারাইন। ফার্স্ট ব্যাটেল অফ তারাইন, তরাইনের প্রথম যুদ্ধ। এই তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি কিন্তু পৃথ্বীরাজ চৌহান আর জয়চাঁদের যে সংঘবদ্ধতা তার সাথে কিন্তু টিকতে পারে না। কিন্তু এরপরেই ঘটে যায় একটা ঘটনা। জয়চাঁদের যে মেয়ে ছিল তার নাম ছিল সংযোগিতা, এবং পৃথ্বীরাজ চৌহান ধরে নাও সেই সময়টা খুব জিম টিম করাওয়ালা দাদা, হ্যাঁ একদম সেই বডি আছে, মাসলস আছে, একদম চাইলেই মেয়ে পটি নাই, ওরকম অবস্থা পৃথ্বীরাজ চৌহানের। আর সেই সময় এই দিল্লির সাইডে যে সিংহাসনে অধীনস্থ ছিলেন, রাজস্থানের দিল্লি, এই যে এই জায়গাটা সেখানে ছিলেন জয়চাঁদ। এবার জয়চাঁদের কন্যার নাম ছিলেন সংযোগিতা। এই সংযোগিতা কিন্তু মনে মনে পৃথ্বীরাজ চৌহানের যে বলিষ্ঠতা, গুণ, ঠিক আছে, দক্ষতা, রাজপরায়ণতা, সব কিছুর সাথে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে খুব ভালোভাবে সেটাকে বুঝতে শিখেছিলেন, এবং তিনি তার ভালোবাসায় বা প্রেমের ফাঁদে পড়ে যান। এরপর কি হয় যে সংযোগিতা কিন্তু মনে মনে স্থির করে নেয় যে আমি কিন্তু বিয়ে করলে পৃথ্বীরাজ চৌহানকেই বিয়ে করব, নচেত নয়। এই কথাটা তিনি জানান তিনি তার বাবাকে, জয়চাঁদকে, যে আমি পৃথ্বীরাজ চৌহানের সাথে বিয়ে করতে চাই বা তার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাই। কিন্তু জয়চাঁদ কিন্তু এটা পুরোপুরি না করে দেন। কিন্তু জয়চাঁদ কিন্তু এটাতে পুরোপুরি না করে দেন, এবং মেয়ের বিয়ে যাতে পৃথ্বীরাজ চৌহানকে না দিতে হয় সেটার জন্য কিন্তু তিনি কি করেন, পৃথ্বীরাজ চৌহানকে যাতে বিয়ে না দিতে হয় জয়চাঁদ সংযোগিতার সাথে, সেটার জন্য তিনি কি করেন, সংযোগিতার জন্য স্বয়ংবর সভা আলোচনা করেন, স্বয়ংবর সভার আয়োজন করেন। এবং এই স্বয়ংবর সভায় যখন তিনি আয়োজন করেন, এর পিছনে বিয়ে দেবার আবার না বিয়ে দেবার কিন্তু কারণ আছে। প্রথমত, যা আক্রমণ হচ্ছে, বাইরের শত্রুর যা আক্রমণ হচ্ছে, এটা তো ভারতীয় না, বাইরে থেকে যা আক্রমণ হচ্ছে, এই যে আক্রমণগুলো, এটা তো সবই আসবে এদের উপর না, এই রাজ্যের উপর। কেন? প্রথমত, উত্তরে সুবিশাল হিমালয় পর্বত, হিমালয় থেকে কেউ আসবে না, হিমালয়ের 4খানা ভাগ কে আসবে? ট্রান্স পেরাবে, হিমাদ্রি পেরাবে, তারপর মধ্য পেরাবে, তারপর শিবালিক পেরিয়ে তারপর আসবে। ট্রান্স তো কেউ পেরাতেই পারে না আজ পর্যন্ত। কৈলাস পর্বত আমাদের ট্রান্স হিমালয় আছে, কেউ আজ পর্যন্ত চড়তেই পারলো না, তাই কি না? তো ওখান থেকে তো পেরিয়ে কেউ আসবে না। সেকেন্ডে কি, যা বহিঃশত্রুর আক্রমণ, হয়তো এখান থেকেও কি এদিক থেকেও তাকে মারতে পারে, ঠিক আছে। এইদিকেও তার একটা বংশ আছে গুজরাটে, আমরা দেখেছিলাম যে ত্রিপক্ষীয় সংগ্রামে গুজরাটের প্রতিহার বংশ। রাজস্থান এমন জায়গাতে বিলং করে যে প্রথমেই তো কি সেখানে প্রাকৃতিক অবস্থা খুব একটা ভালো না, প্রাকৃতিক অবস্থা খুব একটা ভালো না। তার মধ্যে যত বহিঃশত্রুর আক্রমণ আর যত মুসলিম অ্যাটাকস যত আসছে, সবই কিন্তু আফগানিস্তান পাকিস্তান হয়েই আসছে, তাই কি না? সবই ওই রকমভাবে হয়ে আসছে। ফলে কি এখানে মানুষের যে প্রাণের ঝুঁকি সেটা বেশি। কিন্তু সংযোগিতা তো মনে মনে স্থির করে নিয়েছে যে আমি বিয়ে করব কাকে? পৃথ্বীরাজ চৌহানকে। আরেকটা বিয়ে না দেওয়ার বড় কারণ হচ্ছে যে এই কিন্তু এর থেকে বড় রাজা ছিল, অর্থাৎ ঈর্ষার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব প্রবলভাবে ছিল, বা যেটা জেলাসির ব্যাপারটা সেটাও কিন্তু খুব প্রবলভাবে ছিল জয়চাঁদের মধ্যে। সে চাইতো না, জয়চাঁদের স্বভাব ছিল মূলত ডমিনেটিং প্রবৃত্তির, অর্থাৎ সে চাইতো যাতে লোকে আমার কথা শুনে কাজ করে। কিন্তু এখানে পৃথ্বীরাজ চৌহানের যেহেতু রাজ্যের ক্ষেত্রফল আয়তন অনেক বড় জয়চাঁদের থেকে, সেটার জন্য কিন্তু সে জয়চাঁদ আর ও কিন্তু
নামে নামেই বন্ধু ছিল, কিন্তু মনে মনে কিন্তু জয়চাঁদ ওকে ঈর্ষান্বিত হতো। এবং যখন জয়চাঁদের মেয়ে তাকে বলে দিল যে না, আমি বাবা বিয়ে করলে পৃথ্বীরাজকেই বিয়ে করবো, নচেত করবো না, সেই সময় জয়চাঁদ কি করে, তার মেয়ে সংযোগিতার জন্য একটা স্বয়ংবর সভার আয়োজন করে। এবং এই স্বয়ংবর সভাতে কি হয়, স্বয়ংবর সভার আয়োজন করে, এবং এই স্বয়ংবর সভাতে কিন্তু এসে উপস্থিত হয় কে, আমাদের সংযোগিতা। যার বিয়েতে সে তো থাকবে অবভিয়াসলি, কিন্তু এই সময় সংযোগিতা একটা খেলা খেলে দিয়েছে। খেলা কি খেলে দিয়েছে, সংযোগিতা কিন্তু তোর কোনো গুপ্তচর কিংবা গুপ্ত দূত দিয়ে একটা হ্যান্ডমেড রিটেন লেটার, ঠিক আছে, যেটা সিনেমাতে দেখায় এক্স্যাক্টলি ওটাই, ওরকম একটা বড় মানে পত্র কাকে পাঠিয়ে দেয়, পৃথ্বীরাজ চৌহানকে, এবং তাকে সমস্ত জানায় যে আমি সংযোগিতা, হ্যাঁ, আপনার প্রতিবেশী জয়চাঁদের মেয়ে, আমি আপনাকে বিবাহ করতে চাই, কিন্তু আমার বাবা আপনার পক্ষে নন, হ্যাঁ, এই সমস্ত কিছু বলে। আমি চাই যাতে আপনি আপনাকে বিয়ে করেন, এবং আমার আজকে স্বয়ংবর সভা, আমি নিজেকে আপনার কাছে সঁপে দিয়েছি, আপনি যাতে আমাকে সেখান থেকে উদ্ধার করে আমাকে বিবাহ করেন। এটা শুনে পৃথ্বীরাজ চৌহান, যেহেতু তিনি রাজপুত ছিলেন, পৃথ্বীরাজ চৌহানেরা কি রাজপুত, রাজপুতদের কিন্তু এই সমস্ত ধর্ম, নিষ্ঠা, মর্যাদা খুব হাই লেভেলের থাকে। সেটার জন্য কি করে, যখন দেখছে একটা মেয়ে তার শরণাপন্ন হয়েছে, নিজেকে তার পত্নী হিসাবে সঁপে দিয়েছে, অনতি বিলম্বে পৃথ্বীরাজ চৌহান সমস্ত সেনা টেনা নিয়ে বেরায়, এবং জয়চাঁদের যে স্বয়ংবর সভা হচ্ছিল, জয়চাঁদ আয়োজিত যে স্বয়ংবর সভাতে সংযোগিতার বিয়ে হবার কথা ছিল, বিভিন্ন দেশ বিদেশ থেকে রাজপুত্ররা এসছে, হ্যাঁ, একদম সোনার ঘোড়ায় চেপে রাজপুত্র এসছে সংযোগিতাকে বিয়ে করার জন্য। সংযোগিতা দেখতে খুব সুন্দর ছিল। এটার জন্য কি করে, এবার এই সমস্ত কিছুর মাঝখানে পৃথ্বীরাজ চৌহান হঠাৎ চলে আসে এবং বলে আমি সংযোগিতাকে নিয়ে যাব। সবাই আটকানোর চেষ্টা করে, কিন্তু পৃথ্বীরাজের যে দক্ষতা, যোদ্ধা পরায়ণতা, যা যা একটা রাজার যা গুণ থাকা উচিত, জয়চাঁদের থেকে তার 1000 গুণ ভালো ছিল। ফলে কি করে, সেই ভরা স্বয়ংবর সভাতেই সে কি করে, সংযোগিতাকে নিয়ে ঘোড়ায় চেপে তার রাজ্যে চলে আসে এবং বিয়ে করে নেয়, সংযোগিতাকে বিয়ে করেন। এবং এটা থেকে প্রচণ্ড অপমানিত বোধ করে কে, জয়চাঁদ, কারণ জানে যে আমি এতজনকে ডাকলাম, এত বড় স্বয়ংবর সভা আমি আয়োজন করলাম, আর আমার মেয়ে কি করলো, সবার সামনে আমার কাছ থেকে পালিয়ে গেল। এটা কিন্তু জয়চাঁদ মেনে নিতে পারল না, এবং তার ঠিক এরপরে পৃথ্বীরাজ চৌহানকে সর্বশেষ করার জন্য এই বেটা কি করলো, চলে গেল মোহাম্মদ ঘুরির কাছে। ভারতে মুসলিম শাসক আসতেই পারতো না যদি এই জয়চাঁদ না যেত মোহাম্মদ ঘুরির কাছে। এই মোহাম্মদ ঘুরির কাছে চলে গেল, এবং মোহাম্মদ ঘুরির কাছে গিয়ে বলছে, দেখেন প্রভু, পৃথ্বীরাজ এখন আমার শত্রু, আপনি আসেন, আপনি এদিক থেকে মারবেন, আমি এদিক থেকে মারবো, আর এদিক থেকেও আমি সৈন্য দিয়ে মারবো। ফলে আপনি উপর থেকে মারবেন আর আমি নিচ দিয়ে মারবো, সাইড দিয়ে মারবো। ফলে কি হবে, ওর সৈন্য ধীরে 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 কম হতে গিয়ে একদম একটা ছোট্ট জায়গায় গিয়ে ঘুঁচে যাবে। এরকম প্ল্যান করলো, এবং ঠিক তার পরের বছর 1192 সালে ঘটলো কি, এই 18তম আক্রমণ, এটাই লাস্ট হয় কি, দ্য সেকেন্ড ব্যাটল অফ তারাইন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়চাঁদ বলে ঠিকই যে আমি পৃথ্বীরাজ হয়ে লড়বো, কিন্তু মনে মনে বেটা ছিল মীর জাফর। ওই মালটা কি করলো, যে এখান থেকে বললো যে ঠিক আছে মোহাম্মদ ঘুরি, এবং পৃথ্বীরাজের সাথে তখন হাত মিলিয়েছে, না তুমি তো আমার জামাই, আসো, আমার মেয়েকে তুমি বিয়ে করো, তুমি আমার জামাই, আসো আসো, গলায় নিল। কিন্তু পিছনে বেটা খোঁজার জন্য একদম পুরো একটা ড্যাগার নিয়ে রেখেছিল। এবার এখান থেকে মোহাম্মদ ঘুরি মারে, এবং এই দুজনের মধ্যে আগে চুক্তি হয়ে গেছে যে আমি এদিক থেকে মারবো, তুমি এদিক থেকে মারবে। মোহাম্মদ ঘুরি মারা শুরু করে, বিধ্বংসীভাবে মারা শুরু করে মোহাম্মদ ঘুরি, কারণ জয়চাঁদ থেকে সে সমস্ত অনেক কিছু পায়, সোনা পায়, দানা পায়, সৈন্য পায়, হাতি পায়, ঘোড়া পায়, সব গোপনে গোপনে। যদি বাইরের লোক জেনে গেল তাহলে পৃথ্বীরাজ চৌহান তো ওকে নিজের দলে নিবে না। তো এবার কি হলো, জয়চাঁদকে সহায়তা করে, মোহাম্মদ ঘুরিও ওকে সহায়তা করে। মোহাম্মদ ঘুরি উপর থেকে মারতে শুরু করে, এখান থেকে মারতে শুরু করে কে, জয়চাঁদ। এবং শেষ পর্যন্ত পৃথ্বীরাজ চৌহান কিন্তু এই যুদ্ধে আর টিকতে পারে না, এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধেই পৃথ্বীরাজ চৌহান মারা যায়। এই পৃথ্বীরাজ চৌহান যদি থাকতো, আর জয়চাঁদ যদি বিশ্বাসঘাতকতা না করতো, বিট্রে না করতো, আমি লিখে দিতে পারছি আজকে যে ভারতে কোনো এই যে
দিল্লি সালতানাত নামে কোনো বংশই থাকতো না। মোহাম্মদ ঘুরি ভারতে আসতেই পারতো না যদি না জয়চাঁদ নামে কোনো বিশ্বাসঘাতকতা। ভারতের প্রথম শত্রু হচ্ছে ভারতীয়রা নিজে। ওরা নিজেদের নিয়ে ভাবে, তারা রাষ্ট্র নিয়ে ভাবে না। সেটা আমরা আগে থেকে দেখেছি। যেমন আমরা কাকে দেখলাম? জয়চাঁদকে দেখছি, আমরা এরপরে মীর জাফরকে দেখব, তাই কি না? বিভিন্ন সময় বিভিন্ন বিশ্বাসঘাতকতা এসছে এবং বাইরের শত্রুর আক্রমণ থেকে এবং এই বাইরের শত্রুকে নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থতা করার জন্য তারা কিন্তু এসছে। ভারতে কেউ শুধু নিজের ব্যাপারে ভাবে, রাষ্ট্রকে নিয়ে কেউ ভাবে না। এটা খুবই সত্যি কথা। কারণ কি, এখানে যদি এখানে এটা মারছে, উপর থেকেও মারছে এবং পৃথ্বীরাজ চৌহান ধীরে 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 কি হলো, ইতিহাস থেকে অনেক কিছু শেখার আছে। ব্যাপারটা এটা, ইতিহাস লোকে জানে না। আজকে ইতিহাস নিজের কালচার সম্বন্ধেই মানুষ জানে না। আজকে ইন্ডিয়ান কালচার থেকে ওয়েস্টার্ন কালচার খুব বেশি হাই ডিমান্ডিং। কেন? মানুষ তার কালচারের ব্যাপারে জানে না। দে আর নট অ্যাওয়্যার অফ দেয়ার কালচার। ঠিক আছে? কারণ ইন্ডিয়ান কালচারের মতো আর হয়তো কোনো কালচার পৃথিবীতেই নাই। এত সুন্দর একটা কালচার, এত সুন্দর সমস্ত কিছু কাস্টমস, এত সুন্দর রিচুয়ালস, ইন্ডিয়ান কালচারকে আজকে কেউ মানতে চায় না। আজকে সবার রুচি কোথায়? ওয়েস্টার্ন কালচারে। ঠিক আছে? তো এবার কি, যে ধীরে 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 কি হচ্ছে, কিন্তু মারতে শুরু করছে এবং 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান মারা যাচ্ছে এবং জয়চাঁদ নিজের হাতে তার মেয়েকে খুন করছে। যখন তার মেয়ের পেটে পৃথ্বীরাজ চৌহানের সন্তান ছিল, তখন কিন্তু জয়চাঁদ তাকে হত্যা করছে, যাতে পৃথ্বীরাজের কোনো বংশধর পৃথিবীতে না আসতে পারে। পৃথ্বীরাজের যাতে কোনো বংশধর এই পৃথিবীতে না আসতে পারে, সেটার জন্য কিন্তু 1192 সালে এই জয়চাঁদ কিন্তু নিজের মেয়েকে, পেটে ধরে বাচ্চা আছে সেই সময়, তরবাল গোটা ঢুকে বের করে দিচ্ছে। কারণ কি, সে চায় না যাতে পৃথ্বীরাজের মতো কোনো বলিষ্ঠ ছেলে, যাতে অন্যকে মানে ডমিনেট করতে পারবে ওর বাদে, সে যাতে পৃথিবীতে আসুক। এবং এইভাবে করেই তরাইনের দ্বিতীয় যুদ্ধ শেষ হচ্ছে এবং মোহাম্মদ ঘুরির জয়লাভ হচ্ছে। এবং মোহাম্মদ ঘুরি যখন জয়লাভ করছে, সে ভারতে আসে এবং জয়চাঁদের সাথে তার কথা হয়েছিল যে অর্ধেক এই রাজস্থানের অর্ধেক অংশকেই নিয়ে নেবে মোহাম্মদ ঘুরি এবং অর্ধেক অংশ নিবে জয়চাঁদ। কিন্তু দেখে যে পৃথ্বীরাজ চৌহানের তুলনায় জয়চাঁদের যে ক্ষেত্রফল বা আয়তন সেটা খুব কম, ফলে মোহাম্মদ ঘুরি এর সাথেও বিট্রে করে বসে। মোহাম্মদ ঘুরি বলে এবার আমি গোটাটা দিব। এবার জানে যে আমি তো ডাইরেক্ট বলতে পারছি না, মোহাম্মদ ঘুরিও জানে আমি ডাইরেক্ট একে বলতে পারবো না, আমি বলবো যে আমি গোটা নিব। তো বললে তো আমার গোটা রাজস্থান চাই, কিন্তু এটাতে কে হলো না ইমপ্রেসড? জয়চাঁদ বললো না আমি দেবো না। এবার কি করলো, মোহাম্মদ ঘুরি দেখছে যে জয়চাঁদের বাহিনী ছোট, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। এবং ঠিক তার সেই সময়ে 1193 সালে পরের বছরই একটা যুদ্ধ হয় এবং এই যুদ্ধে খুব ছোট যুদ্ধ চলে, বেশি বড় যুদ্ধ চলে না, এবং মোহাম্মদ ঘুরি জয়চাঁদকে হত্যা করে দেয়। ফলে পৃথ্বীরাজ চৌহানেরও বংশ শেষ, জয়চাঁদেরও বংশ শেষ। এবং এই গোটা অঞ্চল কিন্তু মোহাম্মদ ঘুরির অধীনে চলে আসে। এবং মোহাম্মদ ঘুরি অধীনে চলে আসার পর এখান থেকে সোনা দানা লুট করে কিন্তু মোহাম্মদ ঘুরি পুনরায় আফগানিস্তানে ফিরে যায়। এই সময় কিন্তু এখন পর্যন্ত মোহাম্মদ ঘুরি কিন্তু এখানে কিংডম এস্টাবলিশড করেননি, সেটা তিনি পরবর্তীকালে করবেন। এরপর থেকে সূচনা হবে এই যে 1206 সাল, অর্থাৎ মোহাম্মদ ঘুরির মৃত্যু হবে। 1206 সালে মোহাম্মদ ঘুরির মৃত্যু হবে। ভেবে নাও কত বছর পরে, 1192, 1206, কত বছর? এখান থেকে গেলে 8 বছর, তাহলে 1208 আর ওখানে 6 করে দাও, 14 বছর। এই 14 বছরের মাথায় কিন্তু দিল্লিতে কোনো বড় শাসক উঠে আসতে পারেনি, কিংবা এটা কিন্তু ইনডাইরেক্টলি কার আন্ডারে ছিল? মোহাম্মদ ঘুরির আন্ডারে। এবং ঠিক 1206-এর পর এখানে দিল্লিতে নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যার নাম হয় দিল্লি সালতানাত বা দিল্লি সুলতান বংশ। এই দিল্লি সালতানাত কি করে ভারতে আসলো, কেমনভাবে হলো, এরপরে কি হয়েছিল, সব জানবো আমরা নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো বেল আইকনটি টিপে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।